মনে হয় যে এখানে যেরকম জামায়াত সাথে বসে বসেই বলতে পারি। আমাকে যখন প্রথম বলতে বলা হয়েছিল তখন আমি জানতাম যে আমার আগে পবিত্রবাবু বলবেন, এবং আমি শুনেছিলাম যে তিনি বাংলা ভাষা চর্চা সম্পর্কে কিছু বলবেন। আমি ভেবেছিলাম যে উনি হয়তো বলবেন বাংলা ভাষা চর্চার অতীত, সুতরাং আমি বলবো হয়তো ভবিষ্যৎ, মানে ওনার পরে আমার বলবার মতো কিছুই থাকে না, তবু এইরকমই মনে মনে একটা ধারণা ছিল। তারপর দেখা গেল যে উনি আসছেন না। উনি যখন আসছেন না তখন অতীতটা তো হলো না, ফলে আমি একটা নাম দিলাম, যেটা আমি আমার ভাইকে বলেছিলাম, যে বাংলা ভাষার বর্তমান এবং ভবিষ্যৎ। এখন বুঝতে পারছেন যে বলবার সত্যি বলতে খুব কিছু নেই, তার কারণ বর্তমানটা কি সেটা আমিও জানি, আপনারাও জানেন। আমরা প্রতিনিয়ত বাংলা ভাষার বর্তমান অবস্থা প্রত্যক্ষ করছি, আর ভবিষ্যৎটা কি সেটা আমরা কেউই জানি না, কারণ ভবিষ্যৎ সম্বন্ধে সমস্ত কথাই হচ্ছে সম্ভাব্যতা নিয়ে কথা বলা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বললাম যে ভবিষ্যৎ মানেই সম্ভাব্যতার কথা, এটা শুধু ভাষা নয়, যে কোনো বিষয়ের ভবিষ্যৎ সম্পর্কেই প্রযোজ্য। কিন্তু ভাষার ভবিষ্যতের সঙ্গে অন্যান্য অনেক কিছুর ভবিষ্যতের একটু তফাৎ আছে। রাজনীতি বা অর্থনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করার মধ্যে যতটা অনিশ্চয়তা থাকে, ভাষার ক্ষেত্রে অতটা নয়। কেননা সামান্য একজন বা দুজন লোকের কোনো কাজের দ্বারা, আচরণের দ্বারা রাজনীতি বা অর্থনীতিতে বিপুল পরিবর্তন ঘটতে পারে। ভাষার ক্ষেত্রে সেইটা ঘটে না। মানে আজ যদি ওপর থেকে বলে দেওয়া হয় যে দেখো আমরা যেটাকে টুপি বলতাম, কাল থেকে তুমি সেটাকে খরগোশ বলবে, অমনি সমস্ত বাঙালি সেটাকে খরগোশ বলতে শুরু করবে, কারোর সাধ্য নেই বলানো। কাজে এইখানে জনগণের যা জোর, সেটা অন্য অনেক জায়গাকার জোরের চেয়ে অনেক বেশি। এবং ঠিক এই কারণে যেহেতু প্রভাবশালী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ভাষা চূড়ান্তভাবে নিয়ন্ত্রিত হয় না, সেই জন্যই কিছু বলা হয়তো সম্ভব। পরিবর্তনের হাওয়া কিন্তু প্রভাবশালীরা আনতে পারে। তারা একটা জিনিস হঠাৎ, আনন্দবাজার হঠাৎ ঠিক করলেন যে প্রত্যেকটা বাক্যের মধ্যে 3টে করে কিন্তু বলতে হবে। হ্যাঁ, এরকম হাওয়া তার দিতে পারেন, কিন্তু সেটা জনগণ গ্রহণ করবে কিনা সেটা কেউ ঠিক করতে পারে না। এই পরিবর্তনটা ভাষার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে হয়, যেটা বললাম যে আজকে খরগোশ বললে কাল থেকে কেউ খরগোশ বলবে না। এখন ধীরে ধীরে হয় বলে এর কিছু কিছু পূর্বাভাস পাওয়াটা অসম্ভব নয়। 1930-এর দশকে বোধহয়, 20 কি 30-এর দশকে উইলিয়াম লাবক বলে একজন ভাষাবিদ বলেছিলেন যে একটা ভাষার যে কোনো মুহূর্তে যদি তার ব্যবহারের দিকে তাকানো যায়, তাহলে দেখা যায় যে তার মধ্যে অনেক বিকল্প কাজ করছে। সেই বিকল্পগুলো আলোচনা করে আন্দাজ করা সম্ভব হয় যে ভবিষ্যতে কি পরিবর্তন ঘটতে পারে। ঘটবেই কিনা সেটা বলা সম্ভব না, কিন্তু কি ঘটতে পারে। বাংলা ভাষার বর্তমান ব্যবহারের দিকে তাকালেও এইরকম অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই, যেগুলো হয়তো আমাদের পুরনো অভ্যেসের সঙ্গে মিলছে না, একটু নতুন কিছু হচ্ছে। সেই নতুনটা থাকবে কি না আমরা জানি না। এখন নতুন কেন হচ্ছে, কেউ হয়তো ভুল করে একটা কথা বলে ফেললো, হ্যাঁ, কেউ হয়তো এমন কোনো একটা প্রয়োগ মান্য ভাষায় করলো যেটা আগে উপভাষায় ছিল কিন্তু মান্য ভাষায় ছিল না। এখন এর মধ্যে কোনো কোনো প্রয়োগ, যেটা বললাম, সেটা হচ্ছে মুখের ভাষা থেকে শুরু করে লিখিত ভাষার মধ্যে ছড়িয়ে পড়ে। আবার কোনো কোনোটার ব্যবহার লেখার থেকেই শুরু হয়, তারপর সেটা আস্তে আস্তে মুখের ভাষায় চলে আসে, এবং সমস্ত রকম নতুনত্ব যে টিকে যায় তা নয়।
কোনোটা বুদবুদের মতো মিলিয়ে যায়, কোনোটা নিজের জায়গা করে নেয় কালক্রমে, কোনোটা আগের ব্যবহারটাকে হটিয়ে দেয়, কোনোটা আবার আগেরটার সঙ্গে সহাবস্থান করে বিকল্প হিসেবে। এখন আজকের বাংলার দিকে যদি আমরা তাকাই তাহলে এরকম নতুন নতুন কি কি ব্যবহার চোখে পড়ছে। বলা বাহুল্য সমস্ত কিছু এখানে আলোচনা করা সম্ভব না, কিন্তু কিছু কিছু নমুনা আমরা আলোচনা করতে পারি। এবং আবারও বলে রাখছি, কোনটা শেষ অবধি টিকবে সেটা কিন্তু কেউ জানে না। ভাষার পরিবর্তনের সবচেয়ে সহজ যে নিদর্শনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নতুন নতুন শব্দের ব্যবহার। নতুন নতুন শব্দ প্রতিদিন তৈরি হয়ে চলেছে। তার কিছু কিছু আসে নতুন বিষয় বা বস্তুর বর্ণনা দেওয়ার জন্য, যা হয়তো আগে ছিল না বা আলোচিত হয়নি। কম্পিউটার সংক্রান্ত অনেক নানান শব্দ এখন আসছে, আমাদের বাংলা ভাষাতেও আসছে এবং আসবে, এতে আশ্চর্যের কিছুই নেই। এসব শব্দ থেকে যাবে, কেন কম্পিউটার থাকবে। আবার কিছু কিছু শব্দ কিন্তু কোনো প্রয়োজনে আসছে না, আসছে বিশেষ কোনো গোষ্ঠীর চাপে। আমি একটু উদাহরণ দিচ্ছি। আমরা ছোটবেলায় খাওয়ার পরে প্রায় অবধারিত হবে প্রত্যেক দিন আমার মা বলতো একটু অম্বল হয়েছে। এই অম্বল কথাটা আজকাল আমি প্রায় শুনি না। টিভিতে বা অন্যান্য জায়গায় যত বিজ্ঞাপন দেখি, অ্যাসিডিটি দূর করবার সহজ উপায়। এখন মুখের কথা তো অনেকে অ্যাসিডিটি বলছে, ফলে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে অ্যাসিডিটি শব্দটা বাংলা ভাষার একটা নতুন শব্দ বলে স্বীকার করে নেওয়া হবে কিনা সেই প্রশ্ন উঠে পড়ছে। আরো কিছু শব্দ যেগুলো আগেও ছিল কিন্তু তার অর্থ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে চর্চা শব্দটা। মোটামুটি 2000 সাল পর্যন্ত এই শব্দটা যেভাবে ব্যবহৃত হতো, তাতে একমাত্র পরচর্চা শব্দটা বাদ দিলে অন্যান্য সর্বত্র এর অর্থটা বোঝাতো অনুশীলন অথবা অধ্যবসায় সহযোগে আলোচনা। তারপর থেকে মূলত আনন্দবাজার গোষ্ঠীর উদ্যোগে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে আড্ডা, জল্পনা, গুলতানি ইত্যাদি অর্থে। কোহলি বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে, বুমরার ক্ষত নিয়ে চর্চা হচ্ছে, এই ধরনের বাক্য হরদম লেখা হচ্ছে। ওই একই সংবাদ গোষ্ঠী আবার ঠিক করেছেন অগ্নিগর্ভ শব্দটার অর্থ বদলে দেওয়া হবে। অগ্নিগর্ভ অবস্থাটার অর্থ ছিল আগে গন্ডগোল হতে পারে এরকম অবস্থা, এখন তার প্রযুক্ত হচ্ছে তুলকালাম গন্ডগোল বোঝাতে। এই যেমন দেখুন, এটা কত তারিখের, 26শে সেপ্টেম্বর, কয়েকদিন আগের ইন্ডিয়ান এক্সপ্রেস, বাংলা ইন্ডিয়ান এক্সপ্রেস, তাদের একটি হেডলাইন, ফের অগ্নিগর্ভ মণিপুর, থিতিয়ে যাওয়া আগুন কেন আবার ভয়ঙ্কর হয়ে উঠল। তার মানে আগুনটা ভয়ঙ্কর হয়ে ওঠার পরে বলছেন অগ্নিগর্ভ। আচ্ছা, এর কি গর্ভ কথাটার মানে জানেন না? গর্ভ মানে যেটা দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে আছে, হ্যাঁ, কিন্তু এইরকম ভাবে ব্যবহার হচ্ছে। আর একটা শব্দ, সেটাও খুব মজা, সেটা হচ্ছে তথৈবচ। তথৈবচ সংস্কৃতে সন্ধি বিচ্ছেদ করলে হয় তথা এব চ, অর্থাৎ এই রকমই বা সেই রকম। এই দেখুন এখানে কি লেখা হচ্ছে, এটা হচ্ছে 15ই সেপ্টেম্বর, TV9 বাংলা যে চ্যানেল আছে সেই চ্যানেলের একটা প্রতিবেদন। দিন দুয়েক আগেই দক্ষিণ মুম্বাইয়ের কোলাবায় একটি হোটেলে আচমকা হানা দেন FD এর আধিকারিকরা। নামজাদা সেই হোটেলের অবস্থা তথৈবচ। মানে ধারণা হচ্ছে তথৈবচ মানে খুব খারাপ। এখন লোকে এরকম বলতো, হ্যাঁ, যে আমার ঘরটা তো খুব নোংরা, বারান্দার অবস্থা তথৈবচ, এটা বলা যেতেই পারে। কিন্তু কেউ যদি ঢুকে বলে এই তোমার বারান্দার তো তথৈবচ অবস্থা, হ্যাঁ, তাহলে মনে হয় আচ্ছা। এখন এইরকম শব্দ ব্যবহার হচ্ছে,
এখন এইরকম ক্ষমতাশালীরা যদি ব্যবহার করতে শুরু করে, কিছুদিন বাদেই দেখা যাবে যে অন্য লোকেরাও সেই অর্থে ব্যবহার করছে। এরকম হয়, এরকম হয়েছে। বাংলা ভাষায় অভিমান শব্দটার কথা ভেবে দেখুন। অভিমানের মানে ছিল অহংকার। রবীন্দ্রনাথের ওই গানটার মধ্যে আছে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর না। এইটুকু মোর শুধু রইল অভিমান, মানে এটা আমার অহংকার। কিন্তু এখন বাংলায় অভিমানকেও অহংকার অর্থে ব্যবহার করে। অভিমানের অর্থ হচ্ছে একটা ভালোবাসা মিশ্রিত একটা ক্ষোভ বা রাগ। কিংবা ধরা যাক ভীষণ। ভীষণ মানে যেটা ভয় উদ্রেক করে, এটা ছিল অর্থ। এখন আমি বলি আমার ভীষণ আনন্দ হচ্ছে, কাজে অর্থ কিন্তু বদলাবে। এখন অভিজ্ঞ অর্থ মানেও যে এরকম বদলে যাবে না, এবং তার কিছুদিন বাদে যে গর্ভ মানেও বদলে যাবে না, এর কোনো নিশ্চয়তা নেই। হবে, দেখা যাক কি হয়। কার্যত ঠিক। হ্যাঁ, তবে এর মধ্যে কিছু কিছু ব্যবহার দেখলে একটু দুঃখ হয়। কেন মনে হয় যে আগের যে অর্থটা ছিল সেই অর্থটা নষ্ট করে দেওয়া হচ্ছে। চর্চা শব্দটার কথা ধরা যাক। হ্যাঁ, মানে ধরুন বাঙালির ইতিহাস চর্চা, এই কথাটা যদি আমি বলি, এইখানে চর্চা কথাটার বদলে প্রায় অন্য কোনো শব্দ বসানো সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু এখন এই যে গুলতানি অর্থে চর্চা যদি হয়, তাহলে এই অর্থটা নষ্ট হয়ে যাবে। এখন হয়তো এর অর্থ হচ্ছে যে আমরা ওই অনুশীলন, অধ্যবসায়, এ সমস্তই আমাদের মন থেকে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, হয়তো তারই একটা পূর্ব লক্ষণ এটা। কোনো কোনো শব্দের প্রয়োগে একটু অন্য রকমের নতুনত্ব দেখা যাচ্ছে, যেটা শব্দার্থের গণ্ডি পেরিয়ে আরেকটু বড় পরিসরে ঢুকে পড়ছে। যেমন আমরা আগে বলতাম আমি যদি ভুল করে থাকি বা আমার কথাটা যদি ভুল হয়, এখন এইসব না বলে অনেকে বলছে আমি যদি ভুল হই। আমি যদি ভুল হই এটা বাংলায় কোনোদিন ব্যবহার হতো না 20 বছর আগে, নতুন ব্যবহার। এটা ইংরেজির থেকে অনুবাদ, ইফ আই এম রং। সেরকম আমি যদি ঠিক হই, এরকমও হয়। আর একটা উদাহরণ দেখা যাক। আজকের আনন্দবাজার পত্রিকা রবিচন্দ্রন অশ্বিন সম্বন্ধে একটি খবর বেরিয়েছে, মানে খবর নয়, ওদের আলোচনা চর্চা। আচ্ছা, তাতে প্রথম লাইনটা হচ্ছে তার বিশ্বকাপ খেলা নিয়ে কম নাটক হয়নি। ঠিক আছে, এখানে খেলা শব্দটার প্রয়োগ, খেলা হচ্ছে একটা বিশেষ, তার বিশ্বকাপ খেলা নিয়ে নাটক কম। কয়েক প্যারাগ্রাফ পরে তারা লিখছেন 2015 সালে শেষবার ভারতের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন অশ্বিন। এই প্রতিযোগিতায় 10টি ম্যাচ খেলা অশ্বিন পেয়েছেন 17টি উইকেট। 10টি ম্যাচ খেলা অশ্বিন, এইরকম ব্যবহার ছিল। এই খেলাটাকে এখানে বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কাজে এইটা যেটা বললাম, এটা প্রয়োগের পরিধিটা আরেকটু বিস্তৃত। তেমনি জয় গোস্বামীর একটা বিখ্যাত কবিতার একটি বিখ্যাত লাইন অনুসরণ করে কেউ যখন বলছে আমি তখন 16, তখন সে যে তার বয়সের কথা বলছে, এই কথা বুঝে নিতে আমার মতো লোকের একটু সময় লাগছে। কেননা আমরা কখনো বলতাম না যে আমি তখন 16 বা আমি এখন 68। হ্যাঁ, আমার বয়স এখন 68 বছর, এরকমই বলা হতো বরাবর। এর মধ্যে কিছু কিছু জিনিস আসছে ইংরেজি বা হিন্দির বা অন্য কোনো ভাষার হয়তো অনুকরণ করতে গিয়ে। যেমন ইংরেজিতে যেখানে ফর দ্য ফার্স্ট টাইম লেখা হয়, সেখানে বাংলায় শুধু প্রথম দিয়ে কাজটা চলত। আমি প্রথম দিল্লি গেলাম, বা আমি যখন প্রথম দার্জিলিং গেলাম। কিন্তু এখন ইংরেজির মাছিমারা অনুবাদ করে অনেকে সেই জায়গায় লিখবেন আমি যখন প্রথমবারের জন্য দার্জিলিং গেলাম। প্রথমবারের জন্য আমি যখন প্রথমবারের জন্য দার্জিলিং, আমার একটাই দেওয়াটা কোথায় গেল? প্রথম বারটির জন্য লিখলে 16 পালা পূর্ণ হতো, তাই 15 কালা হচ্ছে। হ্যাঁ, এই জন্য কথাটা যেখানেই ইংরেজিতে ফর, সেখানেই বাংলায় জন্য বলতে হবে। মানে
আমরা হয়তো যেখানে বলতাম এই তরকারিটা আমার পক্ষে একটু বেশি ঝাল, তারা বলেন এই তরকারিটা আমার জন্য একটু বেশি ঝাল। এইরকম জন্যর ব্যবহার তৈরি হচ্ছে, ইংরেজির প্রভাব বাড়বে। তোমাকে তুমি দারুণ লাগছ। ওইগুলো কি সরাসরি লুকিং নাইসটা হিন্দির প্রভাবে আরো একটা আজকেরই কথা, স্বচ্ছতার জন্য অভিযান। বাংলায় স্বচ্ছতা বলতে অন্য জিনিস বোঝায়। সেই স্বচ্ছতার অভিযান করতে গেলে সব জানলার আঁচ লাগাতে হতো, কিন্তু সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে ঝাঁটা, পরিচ্ছন্নতা। কিন্তু এই সব যে বদলের কথা যেগুলো বলছি, এগুলো খুব ছোটখাটো বদল। এতে ভাষার কিছু মূলগত যে কাঠামো সেটা বদলায় না। মানে ভাষা কতখানি অনড় থাকতে পারে তার একটা খুব চমৎকার উদাহরণ বিখ্যাত ভাষাবিদ প্রবাল দাশগুপ্ত দিয়েছেন। যে একটা বাক্য দেখুন, লোকাল ট্রেনটা লেটে রান করছে, পরিষ্কার বাংলা বাক্য, কিন্তু 5টা শব্দের মধ্যে 4টে শব্দ ইংরেজি, কিন্তু এটা ইংরেজি বাক্য নয়। লোকাল ট্রেনটা লেটে রান করছে, কাজে এরকম অনেক শব্দ আমরা হজম করতে পারি। যেটা মুশকিলের কথা সেটা হচ্ছে আমরা এমন জায়গায় হজম করছি যেটা একটু ভাষার অন্দরমহল বলে বিবেচিত হয়। ভাষার সব থেকে অনড় জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে সর্বনাম, একটা হচ্ছে অব্যয়। যে বাঙালি প্রচন্ড ইংরেজি শব্দ ব্যবহার করে সেও কখনো বলবে না আমি ইওর জন্মদিনে গেলাম, আমি তোমার বার্থডেতে গেলাম, আমি তোমার বার্থডেতে ভিজিট করলাম, সব বলতে পারে, কিন্তু ইওর জন্মদিনে গেলাম এটা কেউ বলবে। এটা হচ্ছে সর্বনামের জোট। আর দ্বিতীয়টা হচ্ছে অব্যয়, কিন্তু অব্যয়ের জোটটা আমরা হারিয়ে ফেলেছি। এইটা ভাষার পক্ষে একটু অশনি সংকেত। এখন সবাই কিন্তু না বলে বাট বলছেন, অতএব বা তাহলে না বলে সো বলছেন। আমি তো গেলাম, সো তুমি এলে না কেন? এখন এইটা যে জায়গায় হাত পড়েছে সেটা কিন্তু খুব ভয়ের জায়গা। এছাড়াও বাংলা ভাষার লিখিত রূপে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যেগুলো টিকে গেলে এবং মুখের কথায় যদি তা বিস্তৃত হয় তাহলে বাংলা ভাষার বেশ বড় রকমের পরিবর্তন হবে। মানে আবার বলছি, এই সমস্ত পরিবর্তন যে হবেই তা আমি বলছি না, কিন্তু সম্ভাবনা উঁকি ঝুঁকি মারছে। এরকম কয়েকটা প্রসঙ্গ আলোচনা করা যাক। প্রথম যে প্রসঙ্গটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে নির্দেশক প্রত্যয়ের প্রয়োগ। নির্দেশক প্রত্যয় কাকে বলে? টা। সব থেকে সহজ উদাহরণ হচ্ছে টা। অনেকে নির্দেশক প্রত্যয় কথাটা পছন্দ করেন না, এ নিয়ে ভাষাবিদদের মধ্যে লেখালেখি হয়, সে তা নিয়ে আমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু টা, জন, খানা, এই যে গুলো যোগ হয়, পদানুগুলো যোগ হয়, সেইগুলো হচ্ছে নির্দেশক প্রত্যয়। এখন বাংলা ভাষায় এই প্রত্যয়গুলো স্বাভাবিকভাবে আসে। আমরা বলি লোকটার সঙ্গে আজ দেখা করবো, এই টাটা বাদ দিয়ে যদি বলে লোকের সঙ্গে আজ দেখা করবো তাহলে বিদঘুটে শোনা, কিংবা অন্যরকম একটা অর্থ কিছু মনে হয়। হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন আজ আমি লোকের সঙ্গে দেখা করবো, তার মানে তিনি জনগণের কাছে দর্শন দেবেন। হ্যাঁ, কিন্তু আমি একজনের সঙ্গে দেখা করবো, এখানে একটা নির্দেশক প্রত্যয় ছাড়া এই বাক্য বাংলায় প্রায় তৈরি হওয়া সম্ভব না। কিন্তু হলে হবে কি? নির্দেশক প্রত্যয়গুলো বর্জন করে লেখা একটা বেশ বড় রকমের প্রবণতা প্রকট হয়েছে, বিশেষত সংবাদ মাধ্যমে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি খবরের কাগজ থেকে, সবকটাই যে খুব সাম্প্রতিক তা না, লেখার সময় যা পেয়েছিলাম সেটা। ধর্মঘটে 4 জেলায় মিশ্র প্রভাব, এরমভাবে কেউ কথা বলে? 941 কোল্ড স্টোরেজে টিকা মজুতের প্রস্তুতি। মজা হচ্ছে যে এই শিরোনামটা দিয়ে তলায় যখন বিস্তারিত সংবাদ লেখা হচ্ছে তখন তার মধ্যে রয়েছে রাজ্য জুড়ে ভ্যাকসিনের জন্য 941টি কোল্ড স্টোরেজ রয়েছে। সে
সেখানে কিন্তু টি। মানে এখানে আর নির্দেশক প্রত্যেকটা বাদ দিতে পারেননি সংবাদ লেখক। তিনি যেন একটা কিছু তাড়নায় বা কারোর নির্দেশে ভেবেছিলেন নির্দেশক প্রত্যয় বাদ দেবেন, কিন্তু যখন লিখতে বসলেন বাংলা ভাষা তাকে ঘাড় ধরে দেখিয়ে দিল যে ওটা না বসালে হবে না, তিনি লিখতে বাধ্য হলেন। কিন্তু বাংলা ভাষা যদি এরকম বলে তাহলে তিনি কেন এরকম চেষ্টা করছেন? আমি উত্তর দেওয়া আমার পক্ষে মুশকিল, তবে আমার একটা আন্দাজ আছে। সেটা হচ্ছে এই যে কখন কারোর মাথায় ঢুকেছিল যে ইংরেজিতে তো সংখ্যার পরে নির্দেশক প্রত্যয় থাকে না, হিন্দির যেটা পরিশীলিত রূপ সেটাতেও থাকে না, হিন্দির অনেক উপভাষায় থাকে, বিহারি হিন্দিতে থাকে, একঠো কেলা, পরিশীলিত হিন্দিতে থাকে না, এক কেলা। এই সমস্ত বড় বড় ভাষা যখন করছে তখন বাংলা ভাষার কি আস্পর্ধা যে আমরা নির্দেশক প্রত্যয় লাগাচ্ছি, এই নিশ্চয়ই কারণ মনে হয়েছে। এখন একবার এই নকল নবিশির ভূত যদি মাথায় চাপে তাহলে আর ছাড়ে। খবরের কাগজ বা এই জাতীয় প্রভাবশালী জায়গায় যদি নির্দেশক প্রত্যয় তাড়ানোর সাধনা শুরু হয় তাহলে সমাজে তা খানিকটা পরিব্যাপ্ত হবেই। ব্যাপারটা এমন বিদঘুটে পর্যায়ে চলে গেছে যে এখন অনেকের লেখার মধ্যে এরকম নির্দেশক প্রত্যয় বাদ দেওয়ার প্রতিযোগিতা দেখা যাচ্ছে। হয়তো একই কারণে অথবা নেহাতি অন্যমনস্কতায় বেড়ে চলেছে একটি বিশেষ্যর অনুষঙ্গে একাধিক জায়গায় বহু বচনের চিহ্ন প্রয়োগ। বাংলায় ব্যাপারটি ছিল না, এখনো নেই। ইংরেজিতে 10 বয়েজ বলতে হয়, হিন্দিতে একই কথা বলতে গেলে লড়কা শব্দের বহু বচন বসাতে হয়, 10 লড়কে। বাংলায় 10টা ছেলে। 10 যখন বলা হয়ে গেছে তখনই বহু বচন হয়ে গেছে। আবার ছেলেগুলো বলে সে কথাটা গজাল মেলে গোজানোর তো কোনো দরকার নেই। এর মধ্যে একটা গল্প বলি। আর তারিখের কথা 10 ফেব্রুয়ারি, সেটাও হচ্ছে, মানে ওটাও তো জোর করেই উঠিয়ে দেয়। একদম একদম। আমি একটা গল্প বলি যে একটা আদালতে মামলা হচ্ছে, একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি অ্যাক্সিডেন্ট না, একটা মোটর গাড়ি পেছন থেকে এসে একটা লরিকে ধাক্কা মেরেছে। তো বিচারক বললেন কি করে হলো? তখন মোটর গাড়ির চালক বললেন, হুজুর আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, লরিটা আমার সামনে ছিল, লরিটা তো বাঁদিকে পরে যে বাঁদিকে ঘুরবে সেটার তো কোনো হাত ফাত দেখায়নি, ফলে যখন সিগন্যাল ছাড়লো আমি বাঁদিক দিয়ে কাটিয়ে বেরোতে গেলাম, ধাক্কা লেগে গেল। তখন বিচারক লরি চালককে জিজ্ঞেস করলো, কি তুমি হাত দেখাওনি? লরি চালক বললো, হুজুর হাত দেখালে কি হতো? যে একটা লরিকে দেখতে পেল না সে একটা হাত দেখতে পেত। এখন এটা হচ্ছে সেরকম, 10 লেখা আছে তা যদি দেখতে না পান তারপরে আবার বহুবচন করতে হবে আমাকে। তো কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ বলছে আমার অনেক বন্ধুরা আজকে আসবে, বিজ্ঞাপনে শুনছি লক্ষ লক্ষ চাষিদের জন্য এসেছে নতুন সার। এখন যেটা বললাম যা হওয়ার তো হবেই, কি হবে আমরা জানি না। কিন্তু বাংলায় এখন পর্যন্ত বহু বচনের যে পদ্ধতিটা স্বীকৃত আছে সেটা যুক্তির দিক থেকে আমার খুব আকর্ষণীয় মনে হয়। যে কথা বলছিলাম, বহু বচনের কথা বারবার বলতে হবে কেন? একবারেই তো কাজ হয়ে যায়, এবং এর প্রভাব ক্রিয়াপদ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ক্রিয়াপদও আলাদা করে এক বচন কি বহু বচন তার কোনো চিহ্ন নেই। লক্ষ্য কখনো করেছেন কিনা জানি না, বাংলায় এক বচনের যে ক্রিয়াপদ হয় সবসময় বহু বচনের সেই একই ক্রিয়াপদ হয়। মানে ব্যাপারটা একটু জোর দিয়ে বলার দরকার এই কারণে যে বহু বচনের মানে এত ন্যূনবাদী একটা বিধান খুব কম ভাষাতেই হয়। আমি ইউরোপীয় ভাষা বেশ কয়েকটা জানি, তার সবকটাতেই বাক্যের মধ্যে একাধিক জায়গায় বহু বচনের চিহ্ন বসাতে হয়। বিশেষণ থাকলে তার বহু বচন হয়,
ক্রিয়ার বহুবচন হয়, বিশেষত্ব হয়। পুরনো ভারতীয় ভাষার মধ্যে সংস্কৃত কোনো বিশেষ্য বহুবচন করতে গেলে তার সঙ্গে বিশেষণ এবং বাক্যের ক্রিয়ার বহুবচন করতে হতো। এখনকার মান্য হিন্দিতেও তাই করতে হয়। পশ্চিম ভারতের ভাষার মধ্যে মারাঠিতেও একই রকম নিয়ম, দক্ষিণ ভারতের কন্নড়েও। পূর্ব ভারতের ভাষাগুলোতে শুধু বহুবচনের ব্যাপারে এই পদ্ধতি চায়। একবার বহুবচনের চিহ্ন দিয়ে দেবো বাপু, আর আমাকে খাটতে বলো না। হ্যাঁ, তা এটা আমার খুব আকর্ষণীয় লাগে। এই স্বকীয়তাটা বিসর্জন দেওয়া, যদি বিসর্জন যায় তো যাবে, তার জন্য দুঃখ হবে। এর পরের যে প্রসঙ্গ, দু একটা প্রসঙ্গ প্রণব তুলেছেন, আমি যেভাবে লিখেছি সেভাবে বলছি। পরের যে প্রসঙ্গ, তা হলো ক্রিয়ার সঙ্গে নাবাচক শব্দ যোগ করা। এখানেও বাংলা ভাষার মানে তথা পূর্ব ভারতের ভাষাগুলোর একটা বিশেষ রীতি আছে, একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? ধরা যাক আমি একটা বাক্য বললাম, আমি রাত্রিরে রুটি খাই। এবার এই বাক্যটার উল্টো বাক্যটা বলতে হবে, একটা না যোগ করতে হবে। কোথায় নাটা যাবে? আমি রাত্রিরে রুটি খাই না, ক্রিয়ার পরে যাবে। মনে মনে বাক্যটা হিন্দিতে বা ইংরেজিতে ভেবে দেখুন, সব ক্রিয়ার আগে যায়। এইগুলো পূর্ব ভারতের ভাষার বৈশিষ্ট্য, ক্রিয়ার পরে না যোগ হয়। না ক্রিয়ার আগে আসতে পারে, সেটা অসমাপিকা ক্রিয়া। তুমি যদি না যাও, বা যদি যদি দিয়ে অসমাপিকা অর্থ, বা তুমি না গেলে আমিও যাব না, কিন্তু তুমি না গেলে আমিও না যাব, এটা হবে না। ঊনবিংশ শতাব্দীর গোড়ায় যখন বাংলা গদ্য লেখা শুরু হয়, তখন সংস্কৃতের অনুকরণ করে অনেকে এরকম লিখতেন। একটা বিখ্যাত লাইন আপনাদের মনে করতে পারে, কপালকুণ্ডলা থেকে, তুমি অধম তাই বলি। লাইনটা কি, শেষটা কি বলে দেখি? আমি উত্তম না হই। এটা কিন্তু ওই সংস্কৃত গন্ধি বাংলা লেখা। বঙ্কিমচন্দ্র নিজে পরের জীবনে এটা লিখতেন না বলে আমার বিশ্বাস। প্রথম জীবনে প্রচন্ড সংস্কৃত ঘেঁষা বাংলা লিখতেন, পরের জীবনে লেখেননি। কিন্তু অতি সম্প্রতি একটা ধারা চোখে পড়ছে, সেটা হচ্ছে যেখানে দুটো নাবাচক ক্রিয়া থাকে, সেখানে না শব্দটাকে আগে নিয়ে আসা হয় এই নতুন ধারায়। না তুমি যাবে, না আমি যাব, এইরকম কথা টেলিভিশনের কোনো কোনো ধারাবাহিকের চরিত্রের মুখে বা কোনো কোনো সঞ্চালকের মুখেও শোনা যাচ্ছে। এবং খুব অল্প হলেও দু একজন বিশিষ্ট লেখকের লেখাতেও আমি এরকম বাক্য দেখেছি। আমি তাদের নাম করে বলতে চাই না, এখানে আমার সেই উদ্ধৃতি লেখাও নেই, কিন্তু আমি দেখেছি। এখন প্রথম আমার মনে হতো কি, যে সমস্ত অনুষ্ঠান ওই অন্য কোনো ভাষায় তৈরি হয় এবং তারপর ডাব করা হয় বাংলায়, হিন্দিতে হয়তো করা হয়েছে, সেটা বাংলা করার জন্য তখন ওইখানে নাটা ভালো খেয়ে গেল, এই জন্যই বোধহয় হচ্ছে। হয়তো সেভাবে শুরু হয়েছিল, কিন্তু এখন এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে এখন আরও বেশ খানিকটা ছড়িয়ে গেছে। এখন এর পরিণতি কি হতে পারে? হয়তো কোনো ফ্যাশন বা কোনো হুজুগের মতো কিছুদিন বাদে মিলিয়ে যাবে। দ্বিতীয় সম্ভাবনা, যে সমস্ত বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে না যোগ করতে হবে, সেখানে হয়তো এই উপায় ক্রমশ চালু হয়ে যাবে। ওই না তুমি যাবে, না আমি যাব। আরেকটু দূরবর্তী সম্ভাবনা, হয়তো এর প্রভাবে ক্রিয়ার আগেই না বসানো দস্তুর হয়ে যাবে একটা মাত্র ক্রিয়া থাকলো, যেমনটা হয়ে থাকে হিন্দিতে, मैं नहीं जाऊंगा, আমি না যাব, এরকমই হয়তো বাংলা হবে। এই পরিবর্তনটা ধরুন একদম চর্যার ভাষাতেও কিন্তু জৈনী তো বিনা ক্ষণহীন জীব, পুরনো বাংলাতে তাই ছিল। পুরনো বাংলা কেন, সাধু ভাষার বাংলাতেও তাই ছিল, যেতে নাহি দিব, সাধু ভাষার বাংলাতেও তাই ছিল। হ্যাঁ, মানে সাধু ভাষা তো সমস্ত জায়গায় ছিল না, গদ্য লিখতে গেলে না পড়ে যেত, কিন্তু একটু কাব্যিক ভাষা লিখতে গেলে ভারতচন্দ্রে প্রায় এটা সমস্ত জায়গায় না দেখা যায়। হ্যাঁ, কিন্তু
এখনকার বাংলায় মানে আমরা বিংশ শতাব্দীতে যে বাংলা বলি তাতে এই ধারাটা ছিল না, এখন হচ্ছে। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা যদি টিকে যায় তাহলে তার প্রভাব আরো অনেক বড় হবে। ব্যাপারটা হলো বিভক্তি চিহ্নের ব্যবহার। আচ্ছা, একটা বিভক্তি নিয়ে আলোচনা করা যাক। কে, কর্মকারকে কে বিভক্তি হয়। প্রথমত আমি তোমাকে চাই, এই কে। কিন্তু বাংলায় সব জায়গায় কর্মকারকে কে বিভক্তি হয় না। প্রথমত আমি তোমাকে চাই, ঠিক আছে, যাকে বলা হচ্ছে তিনিও আনন্দ পেলেন আশা করছি। কিন্তু বাবা মা যদি সন্তানকে পুজোর আগে জিজ্ঞেস করেন ওরে এবার পুজোয় কি চাস, ছেলে যদি বলেন প্রথমত আমি জুতোকে চাই, তাহলে বাবা মা বলতেই পারেন ওরে আমি তোকে জুতোতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে এই যে মনুষ্যবাচক শব্দের সঙ্গে কে যোগ হয়, বিভক্তি অন্য শব্দের সঙ্গে যোগ হয় না। আমরা জল খাই, আমরা জলকে খাই না। এখন অমানুষের জন্য কে বিভক্তি যে একেবারে নিষিদ্ধ তা আমি বলছি না। কখনো কখনো যুক্তির কথা বলতে গেলে বলতে হয়, যেমন 12কে 3 দিয়ে গুণ করো, 12কে। রবীন্দ্রনাথের গোড়া থেকে একটা লাইন বলছি, মতকে মত দিয়ে যুক্তিকে যুক্তি দিয়েই বাধা দেওয়া চলে, কিন্তু বুদ্ধির বিষয়কে ক্রোধ দিয়ে দণ্ড দেওয়া বর্বরতা। এখানেও কে যোগ হয়েছে, মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এরকম ক্ষেত্র খুব সীমিত। এবং এই ক্ষেত্রগুলোর মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আর একটু সহজে বোঝা যায় যদি আমি রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি না দিয়ে উপেন্দ্র কিশোরের টুনটুনির বই থেকে উদ্ধৃতি দিই। টুনটুনিকে গিলেই রাজা 2 হাতে মুখ চেপে বসে থাকলেন। টুনটুনিকে গিলে। আর একটা লাইন, রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে 5,000 টাকা বকশিস দিলেন। এসব গল্পে টুনটুনি বা শিয়াল এরা আসলে মানুষের মতো কথা বলে, মানুষের মতো ব্যবহার করে, সেই কথাটা বোঝানোর জন্যই ওই কে বিভক্তিটার প্রয়োগ করা হচ্ছে। এবং ওই যে এর আগে যেটা বললাম মদকে মদ দিয়ে বাধা দেওয়া চলে, সেখানেও ওই যেন একজন মানুষ এসে সত্যি সত্যি বাধা দিচ্ছে এইরকম একটা ভাব মনের মধ্যে কাজ করছে, সেই জন্যই ওখানে কে বসছে। এখন গল্পের খাতিরে এরকম মনুষ্যত্ব আরোপ করা না হয় মেনে নেওয়া যায়, কাব্যের খাতিরেও মেনে নেওয়া যেতে পারে। প্রতুল মুখোপাধ্যায় যখন বলছেন আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, তখন বুঝছি বাংলাকে একটা মনুষ্য মূর্তিতে কল্পনা করছে। কিন্তু এই কল্পনাটুকু যেখানে নেই সেখানে কে বিভক্তি ব্যবহার করলে বেখাপ্পা লাগে। কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম, রসায়নের নানান আশ্চর্য বিক্রিয়ার ব্যাপার বর্ণনা করা হয়েছে। তাতে এক জায়গায় দেখলাম একটা গেলাসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ঢেলে তার মধ্যে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ওই আমার মনে হলো একটা পাত্রে জলকে ঢেলে, মানে রসায়নের দরকার নেই, দুপুরবেলা ভাতকে খেয়ে হাতকে ধুয়ে বালিশকে মাথায় দিয়ে ঘুমোবো নাকি নাকে সর্ষের তেলকে দিয়ে, এরকম কি হবে? আমার একজন অতি প্রিয় গল্প লেখক, আমি ইচ্ছে করে নামটা বলছি না, তার একটি গল্প পড়েছিলাম। গল্পটার নাম হচ্ছে মাটির বাড়ি। গল্পের নামটা বলে দিলাম, এই নাম দিয়ে যদি কোনো গল্প দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কার কথা বলছিলাম। মাটির বাড়ির একটি গল্পে একটা পাশবিক তন্ত্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে। পড়তে পড়তে বেশ গা ছমছম করতে থাকে, কিন্তু একেবারেই তুঙ্গ মুহূর্তে এসে লেখক যেই বলেন ভামর গলায় বাঁধা দড়ি ধরে মাটির হাঁড়িকে ধীরে ধীরে গর্তের ভেতর নামিয়ে দেয়, অমনি আমার সমস্ত ছন্দ কেটে যায়। হাঁড়িকে দেখে আমি খুবই মুহ্যমান হয়ে পড়ি। যাই হোক, মানুষের সঙ্গে কে বিভক্তি ব্যবহারেও কোথাও কোথাও অস্বস্তি যাচ্ছে। এখন খবরের কাগজে একদিন পড়লাম, এটা বেশ কয়েক বছর আগের কথা, নামগুলো শুনলেই বুঝতে পারবেন, শচীন ওয়ার্নকে ঠেঙিয়েছেন। সে কি আশ্চর্য, শচীন তেন্ডুলকর একটা মোটামুটি ভদ্রলোক ছেলে মনে হয়, সে এরকম ওয়ার্নকে ঠেঙাতে গেল কেন? তারপরে পড়তে পড়তে দেখি না, মোটেই তিনি সে ওয়ার্নের গায়ে হাত তোলেননি। ওয়ার্ন বল করেছেন, শচীন সে বলটিকে মেরেছেন। আরো এক ধাপে এগিয়ে যখন বলা হয় কাল ভারত অস্ট্রেলিয়াকে খেলবে কিংবা ফেডেরার নাদালকে খেলবেন,
তখন ইচ্ছে হয় লেখককে বলি, কখনো চেনা পরিচিত কাউকে বলে দেখবেন তো আমি তোমাকে খেলবো, দেখবেন তো প্রতিক্রিয়াটা কেমন হয়। কিংবা যদি তার সঙ্গে খেলার বয়স পেরিয়ে গিয়েও থাকে, একসঙ্গে বসে খাওয়ার বয়স তো পেরোয়নি, তাই বলে দেখবেন আমি তোমাকে খাবো। এটা একটা বিভক্তির কথা, এরকম আরো অন্যান্য বিভক্তি নিয়েও বলা যেতে পারে, কিন্তু বিভক্তি নিয়ে আমি একটা আরো সাধারণভাবে একটা কথা বলছি, আরো ব্যাপকভাবে। বিভক্তিবাচক যে পদানু, পদানু কথাটা যদি অচেনা থাকে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা সাধারণত ভাবি যে অর্থের একক হচ্ছে শব্দ, কিন্তু আসলে সেটা ঠিক নয়। অর্থের এমন অনেক একক থাকে যেগুলো শব্দ নয়, শব্দের চেয়ে আরো ছোট। যেমন ধরা যায় বোকা, একটা শব্দ, এর একটা অর্থ আছে। বোকামি, এটাও একটা শব্দ, এতে বোকার সঙ্গে কি যোগ হলো? মি। মিটা কিন্তু কোনো শব্দ নয়, কিন্তু তার কিন্তু একটা অর্থ আছে পরিষ্কার। বোকার সঙ্গে মি যোগ হলে কি হয় আমরা জানি, বোকার ভাব। এবং আমরা এও জানি যে ওই মিটা একটু তাচ্ছিল্যবাচক প্রয়োগ, মানে বোকামি হয় কিন্তু চালাকমি কখনো হয় না। এই কথাটা প্রথম বলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত ভাষাবিদ, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। এখন তো এই যে অর্থের যে এককগুলো, এই বোকামি শব্দের দুটি অর্থের একক আছে, একটা বোকা, একটা মি। তার মধ্যে বোকাটা আলাদাভাবে শব্দ হতে পারে, মিটা আলাদাভাবে শব্দ নয়, কিন্তু দুটোই পদানু, মানে দুটোই পদের অনু, তাই জুড়ে জুড়ে পদ হয়। আচ্ছা, এখন এই বিভক্তিবাচক পদানু সম্পর্কে আমি আরেকটু ব্যাপকভাবে আর একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে বিভক্তিবাচক পদানু মূল শব্দের সঙ্গে যোগ হয়ে একটা যৌগিক শব্দ তৈরি করে। এটাই হচ্ছে বাংলা ভাষার স্বাভাবিক নিয়ম, এটা আলাদা করে বলবার কোনো দরকার পড়তো না। এখন যে পড়ছে তার মধ্যে সম্ভবত প্রযুক্তির কিছু হাত আছে। আন্তর্জালে লিখতে বসে বা বৈদ্যুতিন চিঠি পাঠানোর জন্য অনেকেই বাংলা হরফে লেখেন না। কিছুদিন আগে পর্যন্ত লেখা সম্ভব ছিল না, এখন সম্ভব, কিন্তু অনেকেই আছেন যারা রোমক হরফে, মানে সোজা কথায় আমরা যাকে ইংরেজি হরফ বলি, কিন্তু যেটা ইংরেজরা উদ্ভাবন করেনি, সে রোমক হরফে তাড়াতাড়ি টাইপ করতে পারেন। সুতরাং সেইটার উচ্চারণ অনুযায়ী সেই বর্ণমালা ব্যবহার করে লেখাই তাদের পক্ষে সহজ। এখন এইভাবে লেখার সময় তাদের অনেকের মনে হয়, মানে আমার আন্দাজ যে মনে হয় বাংলা শব্দগুলো অন্য বর্ণমালায় লিখলে যেহেতু খানিকটা অপরিচিত মনে হয়, তার সঙ্গে বিভক্তি চিহ্ন লাগিয়ে সেটাকে আরো লম্বা করে দিলে সেটা আর বুঝতে পারা যাবে না। সেই জন্য তারা বিভক্তি চিহ্নগুলোকে আলাদা করে লিখছে। এতে কিরকম বাক্য তৈরি হচ্ছে দেখা যায়। আমি একটা আন্তর্জালের একটা জায়গা থেকে দেখেছি, এটা আমরা সাউথ পয়েন্টের সেম ক্লাসে ছিলাম। এই যে এ, এটা কিন্তু বিভক্তি, এটা সাউথ পয়েন্টের সঙ্গে একসঙ্গে যাওয়ার কথা, কিন্তু আমরা ভাবছি যে একসঙ্গে লিখলে লোকে বুঝতে পারবে না, হয়তো তাই জন্য সেটাকে আলাদা করে লিখে দিচ্ছি। আর একটা উদাহরণ দেখা যাক। ইগোকে কন্ট্রোলে রাখে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে শুধু যদি এখানে শেষ হতো হয়তো এটা না বললেও চলতো, কিন্তু এখন আমি বাংলা লিখতে গিয়েও, বাংলা হরফে বাংলা লিখতে গিয়েও এরকম জিনিস লিখছে। যেমন আবার একটা উদাহরণ দিচ্ছি।
একজন বিখ্যাত শিল্পীর নাম আছে এর আগে, তার সেরা বাংলা গান মানে গানেরটা একসাথে আসলে এটা কি এসছে। এই পরের লাইনটা একটু বড়, কিন্তু আমি তাও লিখছি। এই লাইনটা একটি রত্ন বলতে। সেন্টেন্সের কোনো অর্থই হচ্ছে না। স্পেসটা আছে, হ্যাঁ উপস্থাপনার পরে স্পেসটা আছে। মানে কেন যে এই এরপরে স্পেস নেই সেখানে আসছে না, মানে ভাবছি ইংলিশটাকে তুমি যেটা দেখালে ওকে লিখতে গেলে ধরছে যে একসাথে বোধহয় বোঝা যাবে, কিন্তু বাংলায় তুমি চিরকাল দাদা দিদি দিয়ে বাইরে না ভিতরে পড়তে পারছি বাইরে না ভিতরে বাইরে অত সেন্টেন্সটার মানেটাই বুঝলাম, মানে বুঝলাম না। হ্যাঁ আরে তুমি একটু বোঝাও তুমি ভুলে গেলে আর কি। না, এটা কনটেক্সটটা কি? কেউ একটা কোনো একটা বিষয়ে মন্তব্য করেছে, এই দুটো বোধহয় একই জায়গা থেকে নেওয়া। কেউ একটা কোনো বিষয়ে মন্তব্য করেছে, মানে ওই একজনের গান আর একজনের তুলে দেয় না, হ্যাঁ, তো সেই কিছু একটা মন্তব্য করেছে, তাতে আর কি একজন আর কি রেগে বলছে আপনি আপনার আপনি কপালকুণ্ডলের কথা বলছিলেন না, অধিকারী বিবাহ কি কপালকুণ্ডলকে তার উত্তরে বোঝাতে পারি না, বিয়ে করেনি যে জগন্মাতাও শিবের বিবাহিতা। তারপরে লাইনটা মনে পড়ে গেল, অধিকারী ভাবিলেন তিনি সকলে বুঝাইলেন, কপালকুণ্ডলা ভাবিলেন তিনি সকলে বুঝিলেন। মানে আমরাও বুঝতে পারছি যেটা তো বলছিলাম, মানে বিভক্তি যদি মূল শব্দের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার ফলটা মারাত্মক হবে। এখন এইভাবে কিছু লেখা পড়তে পড়তে আমার মতো অনেককে পদে পদে হোঁচট খেতে হয়, এবং এরকম লেখায় কেউ কেউ যদি প্রথম থেকে অভ্যস্ত হয়ে তৈরি হন, তাহলে স্বাভাবিক বাংলা লেখা অর্থাৎ এখনো পর্যন্ত যাকে স্বাভাবিক বলে আমরা মনে করি সেরকম লেখায় তারা আবার খাবেন। কিন্তু এটা শুধু অভ্যেস অনভ্যেসের ব্যাপার নয়, তাছাড়া আরো বড় কারণ আছে। সেই কারণটা বোঝানোর জন্য আমি দুটো বাক্য নিচ্ছি। দুটো বাক্যের অর্থ আলাদা। প্রথম বাক্যে জানতে চাওয়া হচ্ছে যে সমীর ব্যক্তিটির পরিচয় জানতে চাওয়া হচ্ছে, দ্বিতীয় বাক্যটিতে সমীরের উদ্দেশ্যে কিছু একটা বলার কথা হচ্ছে। এখন আলাদা করে যদি লেখা হয় তাহলে এই দুটো বাক্যের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তো এইটা হচ্ছে একটা অসুবিধা, খুবই ইম্পর্টেন্ট অসুবিধা। হ্যাঁ, কিন্তু আরেকটা অসুবিধা আছে, সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে যারা এইভাবে লিখছেন তারা কি এইভাবে কথাও বলছেন?
মানে এর উত্তরটা হ্যাঁ হবে এই কথা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হয়। মানে কেউ উপস্থাপনা না বলে উপস্থাপনা করে কথা বলছেন, এরকম আমি অন্তত শুনিনি এবং শুনতে পেলে খুবই মর্মাহত হব। হ্যাঁ, ওই যে গানের অ্যালবাম বলেছিলাম, শ্রীকান্তের গানের অ্যালবাম, এখন সেখানে যদি শ্রীকান্ত বলে তারপর যদি এর বলে, হ্যাঁ, তাহলে মানে সেরকম তারা বলেন না। তাহলে কার্যত এটা কী করছেন? এরা এমন একটা লিখন ভঙ্গি তৈরি করছেন যার সঙ্গে আমাদের বাচন ভঙ্গির সম্পর্ক ক্রমশ দূরে সরে যাচ্ছে। এখন এই ব্যাপারটা আমার প্রচন্ড ভয়। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে সংস্কৃত পাণ্ডিত্য দেখাতে গিয়ে যেভাবে লোকে বাংলা গদ্য লিখতেন, তার সঙ্গে বাংলা কথ্য ভাষার কোনো সম্পর্ক তো ছিলই না, তা পরে অর্থ বোঝাও ছিল কষ্টসাধ্য। তারপরে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ঘরে ফেরার পালা শুরু হয়, লেখার ভাষা ক্রমশ মুখের কথার কাছাকাছি সরে আসতে থাকে। ১৭ বছর পরে এখন সেই যাত্রা অনেকটাই পরিণতি লাভ করেছে। আজকের যুগে যাদেরকে আমরা বাংলা ভাষার বিশিষ্ট শিল্পী বলে মনে করি, তারা কেউই কৃত্রিম কোনো গদ্য ভাষায় লেখেন না। এই এত কাজের পরে, এত কাণ্ডের পরে এখন আবার নতুন করে সাধনা শুরু হচ্ছে লেখা আর কথার মধ্যে একটা বিভেদ তৈরি করা। তার লক্ষণ দেখলে আগেই বলেছি, আমার মনে একটা প্রচণ্ড ভয়ের অনুভূতি হয়। এখন কেউ বলতে পারেন যে কে আন্তর্জালে কারা কে লিখছে তা নিয়ে এত মাতামাতি করার কি আছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আন্তর্জালের বাইরেও আরো অনেক এরকমভাবে লেখা হচ্ছে। এখন আন্তর্জালের লেখা আর বাইরের লেখার মধ্যে একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে এই যে একটা পত্রিকায় বা একটা বইতে যখন একটা লেখা প্রকাশিত হয়, তখন সেই লেখাটা সম্বন্ধে আমরা এইটুকু জানি যে লেখক ছাড়া আরো অন্তত একজন বা একাধিক জন সেইটা পড়েছেন, সেটা দেখেছেন, দরকার হলে সংশোধন করেছেন। সে প্রুফ সংশোধক হন, সম্পাদক হন, যিনি হোক, কারুর হাত দিয়ে গেছে সেটা। আন্তর্জালের ব্যাপার হচ্ছে এটা কারুর হাত দিয়ে দরকার নেই। আমার মনে হলো আমি আজকে টমেটোর চাটনি খেয়েছি, আমি আজকে টমেটোর চাটনি খেয়েছি, ব্যাস, মাঝখানে আর কেউ নেই। হ্যাঁ, এখন এই যে মাঝখানের যে ছাঁকনিটা, সেইটা তো চলে যাচ্ছে আন্তর্জালে আসা, কিন্তু যেখানে ছাঁকনি আছে সেখানেও এই ব্যাপারটা হচ্ছে। যেমন আনন্দবাজার পত্রিকার, এখান থেকে আমার একটা উদ্ধৃতি আছে, লালকেল্লায় ধর্মীয় পতাকা উত্তোলনের বিষয়টি দেশদ্রোহের নামান্তর, বিষয়টি আনন্দবাজার লিখেছে। অমর মিত্র বিখ্যাত গল্প লেখক, তার সম্পাদনায় একটি বই বেরিয়েছে এই ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে। তার মধ্যে একটি গল্প আছে, গল্পটার নাম হচ্ছে কালো যদি মন্দ তবে। গল্পটির রচয়িতা হচ্ছেন ঈশা দেবপাল। আমি একটু পড়ছি, আমি আর লিখছি না। প্রথম প্যারাগ্রাফ থেকে, আমি সাদা শাড়ি ও সাদা পাজামা পাঞ্জাবি, এই ম্যাচিং তা ইচ্ছে করে করিনি, হয়ে গেছে, যেন হওয়ার ছিল। আমি যেখানে ওই নামে আমি থামছি। না হলে তো আমার কালো গায়ে মানায় না বলে আমি সাদা শাড়ি পরা ছেড়ে দিয়েছিলাম কবে। বীরভূমের রোদ এই পুজো শেষে ও জানান দিচ্ছে গায়ে মাথায়। এমনকি বীরভূম বলতে গিয়ে তার মানে যিনি উত্তম পুরুষে যিনি বর্ণনা করছেন, তার তারাশঙ্করের লেখার একটা উদ্ধৃতি এসে গেছে। সেখানে তিনি লিখেছেন, তুমি দূরে থাকো সুখে থাকো, আমি পুড়ি মন আগুনে। আমি তারাশঙ্কর রচনাবলী দেখিনি, কিন্তু এটা তারাশঙ্কর লিখেছেন, আমাকে রচনাবলী দেখালেও আমি বিশ্বাস করবো না। আচ্ছা, তারপরে অন্যরকম প্রত্যয় আছে, এই দুপুরবেলাতে ও চারপাশ নির্জন নিস্তব্ধ, আমি কান পেতে নির্জন তা শুনি। এখন
অমর মিত্র কিন্তু সম্পাদক। আমি অবাক হয়েছি। অমর মিত্র এটাকে গ্রহণ করেছেন। এবং ঈশা দেবপাল অধ্যাপিকা। নির্জনতা তো একটা ঈশা দেবপাল অধ্যাপিকা। মানে এই শেষ যে বাক্যটা বললাম তাতে আমার দুটো অসুবিধা ছিল। দুপুর বেলাতেও যদি বলি তাহলেও আমি মানে বুঝি না। দুপুর বেলাতে নির্জন নিস্তব্ধ হওয়ারই কথা, ও প্রত্যয় লাগিয়েছে কেন? মানে যদি কেউ বলে যে বিকেল বেলাতেও নির্জন নিস্তব্ধ, তাহলে আমি তার মানে বুঝছি যে বিকেল বেলায় সেটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, তাহলে ও প্রত্যয়টা ভুল ব্যবহার হচ্ছে, তারপর আবার সেটা বিশ্লিষ্ট করে ব্যবহার হচ্ছে। আর নির্জনের সঙ্গে ওটা যে নির্জনতা, এটা বুঝতে মানে সত্যি বলতে আমার মতো বুদ্ধির লোকের খুবই অসুবিধা হয়। কিন্তু যাই হোক, এর থেকে দুটো সিদ্ধান্তে আসা যায়। এক হচ্ছে যে আমার বুদ্ধি খুবই কম, ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দ্বিতীয় হচ্ছে যে অমর মিত্র এটাকে মুদ্রণের উপযোগী মনে করেছেন। না না, এটা একটা গল্প, বেশ 12-14 পাতার গল্প, মানে সব জায়গাতেই হ্যাঁ। যেটা আমি বলছি, লোকে কি মুখের ভাবে কথা বলে, তাহলে মুখের কথার সঙ্গে তফাৎ করে দেওয়া। এই যে প্রথমেই বললো না, বিবেক তৈরি করার একটা চক্রান্ত চলছে, এটা তো মুখের লেখন বিবেক তৈরি করার চক্রান্ত। যাই হোক, হতে পারে এটাই আমার আক্ষেপ। এখন যেটা আগেই বলেছি, পরে কি হবে কেউ তা জানে না। সুকান্তর একটা কথা বলি, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। আমি যা এতক্ষণ বললাম সেটাকে অবশ্য বিক্ষোভ বলা চলে কিনা, নাকি শুধু প্রশ্ন বা তার সঙ্গে জড়িত একটু অস্বস্তি, এরকম। আমি খানিকটা মানে যেখান থেকে যেটা পড়লাম তার খানিকটা অংশ আমি আগে একটা প্রবন্ধ লিখেছিলাম তার থেকে নেওয়া। সেই প্রবন্ধটার নাম দিয়েছিলাম অশনি সংকেত। কিন্তু প্রবন্ধটা প্রথমে বলেছিলাম অশনি সংকেত বলতে সাধারণত কোনো খারাপ জিনিসের কথা বলা হয়, খারাপ জিনিসের পূর্বাভাস বলা হয়। এখন সত্যি এগুলো খারাপ কিনা সেটা বিচার করার আমার কোনো অধিকার নেই, খারাপ হবে কিনা এগুলো এলে। আর সত্যি এগুলো সংকেত কিনা আমি তাও জানি না, কেননা সত্যি এগুলো হবে কিনা আমি তাও জানি না। তো কাজেই হয়তো অশনি সংকেত বলাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু কিছু প্রশ্ন, কিছু অস্বস্তি এবং সবচেয়ে বড় কথা খানিকটা সচেতনতা, এটার জন্যই আজকের এই বক্তৃতার আয়োজন। নমস্কার।